তো এখন দেখো এই যে ডেলিকেট ফ্যাব্রিককে ফিউজিং করা, মানে ডেলিকেট ফ্যাব্রিকের সাথে তুমি ইন্টারলাইনিংকে অ্যাড করবো আর কি। ডেলিকেট ফ্যাব্রিকটা কি, মানে অত্যন্ত দামি ফ্যাব্রিক আর কি। হ্যাঁ, সাধারণত ভালো, মানে দামি দামি বলতে কি, মানে আর কি তোমার সফট, মানে একদম নরম জাতীয় ফ্যাব্রিক আর কি। এই দেখো একদম নরম, দেখো সাধারণত সিল্ক, মাইক্রোফাইবার ফাইবার এগুলো দিয়ে তৈরি করা হয়, একদম নরম ফাইবার। এই জন্য আলাদাভাবে একটু বেশি কেয়ার, মানে ভালোভাবে কি তোমার ফিলিং করতে হয়, কারণ একটু তাপমাত্রা কম বেশি হলেই তোমার সমস্যা হয়ে যাবে। তো থার্মোস্টেট আর হলো কি সেন্সিটিভ টেম্পারেচার কন্ট্রোলার, এই দুটা হলো তোমাকে ইউজ করতে হবে। কারণ এই দুটা জিনিস কী করে, একদম মানে মানে একদম সঠিক তাপমাত্রা প্রদান করে। মানে যদি মনে করো তাপমাত্রা দরকার 50, কিন্তু তুমি দিতেছো মনে করো যে তাপমাত্রা দরকার 50, তুমি 49, তা তোমাকে সতর্ক করবো যে আপনি 1 ডিগ্রি কম দিচ্ছেন, এরকম। এটাই বুঝালাম যে 1 ডিগ্রি তাপমাত্রা যদি আমি কম দেই, তাও আমাকে জানাই দেবো যে আপনি 1 ডিগ্রি তাপমাত্রা কম দিচ্ছেন। আর তাপমাত্রা কম বেশি হলে তোমার ফ্রিজিং ভালোভাবে হবে না, ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে এর স্পেশালি ডিজাইন হিটিং জোনটা এমন হবে যাতে তোমার একদম স্ট্রাইক থ্রু, স্ট্রাইক ব্যাক এগুলো যেন না সৃষ্টি হয় আর কি। আর ইজিলি কন্ট্রোল অ্যান্ড অ্যাকুরেট প্রেশার সিস্টেম, মানে বুঝতেছো, সহজে কন্ট্রোল করা যায় এবং একদম সঠিক, মানে একদম কী বলবো, অ্যাকুরেট এরকম প্রেশার সিস্টেম তোমাকে ইউজ করতে হবে। আর এখানে কি রিগার্ড প্রপার্টিস অফ ইন্টারলাইনিং, মানে ইন্টারলাইনিংয়ের প্রপার্টিসগুলো কেমন হতে হবে। তো এই যে দেখো তাপমাত্রা কি 175, মানে ফ্রিজিং যে করবা, ফ্রিজিং তো বোঝোই, মেশিনের ভিতরে আমরা ফ্রিজিং করি সাধারণত। ফ্রিজিংয়ে করার সময় তাপমাত্রা যেন সর্বোচ্চ 175 ডিগ্রি বেশি না হয়, সর্বনিম্ন যেন ফ্রিজিংয়ের সময় তাপমাত্রা যেন সর্বনিম্ন 110 ডিগ্রি সেলসিয়াসের কম না হয়। আচ্ছা, আবার এমনভাবে ফ্রিজিং করবা যাতে দেখো মানে ফ্যাব্রিকের সাথে ইন্টারলাইনিংটা জোড়া লাগে। তো একটা আরেকটার সাথে জোড়া লাগাকে আমরা বন্ডিং বলি, তাই না? তো বন্ডিং যত শক্ত হবে, বন্ডিং শক্ত হবে, তখন ওই ফ্যাব্রিক থেকে আমি ইন্টারলাইনিংটাকে তুলতে আমার তত পেইন হবে, মানে তত কষ্ট হবে। মানে আমি বলতে চাচ্ছি বন্ডিং ভালো হলে ওই ইন্টারলাইনিংকে তোলা খুব কষ্ট হবে, মানে আমাদের অনেক কষ্ট হবে। কিন্তু বন্ডিং যদি খারাপ হয় তাহলে কিন্তু এমনি উঠে যাবে, ইন্টারলাইনিংটা এমনি উঠে যাবে। আমরা চাই যে ইন্টারলাইনিং যেন উঠে না যায়, তার জন্য বন্ডিংটা ঠিকঠাক করতে হবে। আর ভালো মানের রেজিন ব্যবহার করতে হবে, না হলে কিন্তু তোমার স্ট্রাইক থ্রু, তারপরে তোমার স্ট্রাইক ব্যাক এগুলো কিন্তু ঘটবে আর কি। অর্থাৎ তোমার রেজিনটা ইন্টারলাইনিংকে ভেদ করে চলে যাবে, ফ্যাব্রিকটা ভেদ করে চলে যাবে, এই তো। তারপরে ধরে রাখবে এগুলো সব পুরো। আর ইট উইল নট বি টক্সিক, মানে দেখো আমরা ইন্টারলাইনিং শার্টে ইউজ করার পর আমরা মানে আমরা কী করি, শরীরে মানে আমরা গায়ে দিই, তাই না? তো যদি ওই ইন্টারলাইনিং যদি ক্ষতিকর হয়, টক্সিক হয়, তাহলে আমাদের শরীরের ক্ষতি করতে পারে, এই তো। আশা করি তোমরা এগুলো পারবো আর কি। আর মাস্ট হ্যাভ লো ডাই টেনশন প্রপার্টি, টেনশন মানে ধরে রাখা। হ্যাঁ, মানে ডাই যেন সহজে, যতটুকু বুঝলাম ডাইটাকে যাতে সহজে ধরে রাখতে না পারে আর কি। আমরা চাই যে ইন্টারলাইনিং যদি কালারিং হয়ে যায়, ইন্টারলাইনিংয়ের কালার থেকে ফ্যাব্রিকের কালার, ইন্টারলাইনিংয়ের কালার দেখো আমরা কী মানে যে মানে ফ্যাব্রিক আছে না, ধুয়ে দেওয়ার পরে কী হয়, রঙ উঠে যায়। মনে করো আমি একটা সাদা কালারের ফ্যাব্রিক আর একটা লাল কালারের ফ্যাব্রিক একসাথে একটা বালতির ভিতর মানে পরিষ্কার করতেছি, তখন কী হবে, লাল কালার উঠে যায়। লাল কালারটা কি, মানে ডাইং যদি ভালো না হয়, তখন লাল রঙটা কিন্তু সাদা ফ্যাব্রিকের সাথে লেগে যাবে, এটা কিন্তু আমরা চাই না। তো যদি ইন্টারলাইনিংয়ের কালার যদি ডাই, মানে যদি ভালোভাবে ডাইকে ধরে রাখে, মানে ডাই যদি ওর ভিতরে অবস্থান করে, ওই ডাইটা কিন্তু আমার ফ্যাব্রিকের সাথে লেগে যাবে, এটা আমরা চাই না। আমরা চাই যে ও যেন ডাই শোষণ না করে আর কি, এটাই। তারপরে দেখো লাইনিং আর ইন্টারলাইনিংয়ের পার্থক্য সংজ্ঞা তো দিতেই পারবা, এর আগে বলছি অনেকবার। তারপরে এটা মূলত মানে কমফোর্ট ফিল যেন ভালো হয়, এই জন্য ইউজ করি আর কি। তারপরে এখানে কোনো কোটিং ইউজ করা হয় না, মানে লাইনিংয়ের উপর কোনো কোটিং দেওয়া হয় না। আর এখানে ইন্টারলাইনিংয়ের উপর কি রেজিনের কোটিং দিয়ে আমরা তারপরে সেলাই দ্বারা যুক্ত করি এটাকে। আর এটা তো বুঝতে চাও, এটা চাপ লাগে, এই তো। এবার এর কোনো ক্লাসিফিকেশান নাই, কিন্তু আর কি ক্লাসিফিকেশান আছে, যেমন শোন, তারপরে ফিজিবল, তারপরে এটা তখন ভিজিবল। এটা তো ভিতরে সাইড থাকে। আমরা যখন পরে থাকি, জ্যাকেট পরে থাকি, তখন তো জ্যাকেটের ভিতরে কী আছে ওটা তো কেউ বাইরে থেকে দেখতে পারে না, কিন্তু সরি, হ্যাঁ, এটা তো দেখতে পারবে না। আমি যখন জ্যাকেটটা খুলি তখন তো দেখতে পারবে সবাই, মানে আমি এটার কথা বলছিলাম। কিন্তু এটা দেখো ভিতরে থাকে, দুটা ফ্যাব্রিকের ভিতরে থাকে, যেমন কলারের ভিতরে থাকে, তখন কিন্তু এটা দেখা যায় না আর কি।
তারপরে এই তো আশা করি এগুলো পারবা। আর ফেভার স্কুলে পারি ও দেখো এই যে এগুলো ওই যে শীতের কাপড়ে দিই না, জ্যাকেটের নিচে দেখো না অনেক কেমন পিসিল জাতীয়, এই জন্য পিসিল জাতীয় হয়। আর এটা কী হয়, নাইলন পলিস্টার, এগুলা ফাইবার দ্বারা তৈরি করা হয় আর কি। কাপ কলারে ব্যবহার করা হয়, আর এগুলা কি জ্যাকেট কোটে ব্যবহার করা হয়। আর এখন দেখো জেনারেল ক্যারেক্টারিস্টিক মানে সাধারণ বৈশিষ্ট্য, ইন্টারলাইনিংয়ের একদম জেনারেল ক্যারেক্টারিস্টিক কি, বেস ফ্যাব্রিক মানে বেস ফ্যাব্রিকগুলো কি, আমরা তো বলছি ইন্টারলাইনিং কি ফ্যাব্রিক দ্বারা তৈরি করা হয়, তাই না? তো ওই ফ্যাব্রিকগুলো তোমার মানে ইন্টারলাইনিং যে ফ্যাব্রিক দ্বারা তৈরি করতেছি তাকে আমি বেস ফ্যাব্রিক বলতেছি। বেস ফ্যাব্রিকগুলো হলো তোমার ওভেন হতে পারে, নন ওভেন হতে পারে, নিটেড ফ্যাব্রিক হতে পারে। দেখ বেস ফ্যাব্রিক প্রডিউস ফ্রম কটন ফাইবার, এগুলো তো জানি, কটন ফাইবার পলিনাইলন ফাইবার থেকে বেস ফ্যাব্রিকটা তৈরি করি। আর তোমার নন ওভেন ইন্টারলাইনিংয়ের নন ওভেন ফ্যাব্রিক দ্বারা যদি আমরা কি ইন্টারলাইনিং তৈরি করি, তখন ওই ইন্টারলাইনিংয়ে কী কী করি সেলাই করি পলিস্টার ফাইবার দ্বারা তৈরি সুতা, মানে পলিস্টার ইয়ান মানে কি পলিস্টার ফাইবার দ্বারা তৈরি করতে সুতা দ্বারা কী করি সেলাই করে দিই, যাতে ফ্লেক্সিবিলিটি কমে যায় আর কি। তারপর দেখো ফিজিবল কন্টেন্টস বলে মানে দেখো তো যে ফিউজিবল আমি বলছিলাম শোন, আর একটা হলো কি আর হলো ফিউজিবল, মানে যেটা শোন ইন্টারলাইনিং ওটার উপর তো তোমার কিছুই থাকে না, কিন্তু এই ফিউজিবল ইন্টারলাইনিংয়ের উপর কী থাকে, তোমার এই যে থার্মোপ্লাস্টিক অ্যাডহেসিভ গ্লু মানে রেজিন গ্লুবেস আর কি, রেজিন থাকে আর কি। হ্যাঁ এ তো আর কি এই রেজিনকে তোমার স্ক্যাটার কোটিং অথবা ডট কোটিং দ্বারা আর কি ফিক্সড করা হয়, মানে ওই ইন্টারলাইনের সাথে যুক্ত করা হয়। আর এই আমরা জানি কি ইন্টারলাইনিং কী, ইন্টারলাইনিং হলো তোমার কি এক প্রকার ফ্যাব্রিক দ্বারা তৈরি করা হয় না, তার মানে কি ফ্যাব্রিকের ওজনকে জিএসএম দ্বারা প্রকাশ করি, তেমনি এই জন্য ইন্টারলাইনিংয়ের ওজনকেও জিএসএম দ্বারা প্রকাশ করি। এটার ওজন কম, এর ওজন বেশি, তার মানে কি এই ক্ষেত্রে যে 20 থেকে 35 জিএসএম, এই ইন্টারলাইনিংটা চিকন আর এই ইন্টারলাইনিংটা মোটা। তো এক এক ইন্টারলাইনিং এক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর দেখো আউটার মানে কি ওই সাধারণত প্রোটেক্ট করার জন্য, যেমন শীত থেকে প্রোটেক্ট করার জন্য আমরা জ্যাকেট কোট করি না, এরকম জ্যাকেট কোট এগুলো আমরা আউটার। এই জিএসএম এত জিএসএম বিশিষ্ট ইন্টারলাইনিংকে আমরা কোথায় ব্যবহার করি, ড্রেস মানে পোশাক, তারপর লেডিস মেয়ে মানুষের জ্যাকেটে। এই তো আশা করি পারবা।